সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে গ্রিন টিভির বিশেষ আয়োজন মুক্ত বাজারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সরকারের প্রথম বাজেটের আকার হতে পারে 8,83,000 কোটি টাকা। অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক সংঘাত ও ভঙ্গুর অর্থনীতির মাঝে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব ঘাটতি পূরণ ও কর্মসংস্থান সৃষ্টি হবে নতুন সরকারের মূল চ্যালেঞ্জ। তবে ভঙ্গুর ব্যাংক খাত, জ্বালানি খাতের কাঠামোগত সংস্কার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই হবে নতুন বাজেটের টেকসই ও জনবান্ধব সাফল্যের প্রধান চাবিকাঠি। দীর্ঘ 16.5 বছরের স্বৈরাচার শাসন অবসান ও অন্তর্বর্তীকালীন পর্বের পর নবনির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রথম বাজেট হিসেবে 2026-27 অর্থ বছরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনি যে প্রশ্নটি করেছেন যে কতজন 24-এর গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা এবং নির্বাচনী ইশতেহারের মেলবন্ধনে একটি টেকসই ও জনবান্ধব অর্থনৈতিক রূপরেখা তৈরি করাই এই সরকারের প্রথম 100 দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক প্রাক্কল অনুযায়ী আগামী বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 8,83,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 93,000 কোটি টাকা বেশি। বাজেটকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে এনবিআর ইতিমধ্যে অংশীজনদের সাথে দীর্ঘমেয়াদী প্রাক বাজেট আলোচনা শুরু করেছে। এনবিআর এর সক্ষমতা বাড়ানো দরকার। এই যে জাজমেন্টাল হওয়া, কার সক্ষমতা আছে কার সক্ষমতা নাই, এই বিষয়গুলো যৌক্তিকভাবে এনবিআরকে অ্যাড্রেস করতে পারতে হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই বিশাল বাজেট বাস্তবায়নে সরকারকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে প্রধান অগ্রাধিকার। অর্থনীতিবিদদের মতে, ভঙ্গুর ব্যাংক খাত, জ্বালানি খাতের কাঠামোগত সংস্কার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই হবে নতুন বাজেটের টেকসই ও জনবান্ধব সাফল্যের প্রধান চাবিকাঠি। একটা দেশের উপরে শূন্য শুল্ক থাকবে আর একটা দেশের উপরে থাকবে না, এই জটিল প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। সর্বোপরি কেবল চটকদার সংখ্যা বা আকারের প্রবৃদ্ধি নয়, বরং রাজস্ব শৃঙ্খলা রক্ষা, লক্ষ্য ভিত্তিক কৌশলগত পদক্ষেপ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমেই এই বাজেটকে প্রকৃত অর্থে টেকসই ও জনমুখী করে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারের বাজেটে 5টি বিষয়ে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ট্রেজারি বেঞ্চ। একদিকে জুলাই গণ অভ্যুত্থানে তৈরি হওয়া গণপ্রত্যাশা, অপরদিকে নিজেদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকার প্রশ্ন। সব মিলিয়ে প্রস্তুত সরকার। বাজেটের আগ মুহূর্তে খেলাপি ঋণ, কর ফাঁকির মতো নানা বিষয়ে বেজায় নাখোশ অর্থ মন্ত্রণালয়। বৈশ্বিক সংকটের টানাপোড়েন পেরিয়ে অর্থনীতিকে বেশি অগ্রাধিকার দিতে হবে মত বিশেষজ্ঞদের। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে রাজনৈতিক, অরাজনৈতিক, দেশীয় ও বৈদেশিক পাড়ায় তৈরি হয়েছে নতুন আলোচনা। দায়িত্ব নেয়ার পর এই বড়সড় অর্থনৈতিক প্রবাহ নিয়ে অস্থির মুহূর্ত পার করছে সরকার। তার ইতিবাচক কিছু দিক রয়েছে। সংসদ থেকে আমলাতন্ত্রের ডেরা পর্যন্ত পুরোদমে চলছে শেষ মুহূর্তে খাতভিত্তিক বরাদ্দ ও হিসাব মেলানোর কাজ। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। তার মাঝে রাজস্ব, বিনিয়োগ, মুদ্রাস্ফীতি, রেমিটেন্স, দুর্নীতি ও কালো টাকার মতো বিষয়গুলো এবারের বাজেটের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য খাতের মতো বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এগুলো। তার মধ্যে সবচেয়ে উদ্বেগের জন্ম দিয়েছে বিগত আমলের দুর্নীতি ও কালো টাকার অবাধ বিচরণের ধারা। একই সাথে খেলাপি ঋণ এবং কর ফাঁকি বাজেটের আগে ভাবাচ্ছে সরকারকে। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, যারা ফলসলি ওখানে লিস্টেড হয়েছে তারা হাইলি ট্রেডেড কোম্পানিজ। এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে, তখন কিন্তু ফান্ডামেন্টাল যেসব কোম্পানির ভালো, যারা ভালো শেয়ার অফার করতে পারে, তারা কিন্তু আসার
এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংঘাত এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে প্রধান অগ্রাধিকার বলছেন বিশেষজ্ঞরা। ট্যাক্স নেট বাড়ানোর জন্য ছোট ছোট দল করে যদি আমরা মানুষের কাছে পৌঁছাই, এর মধ্যে অনেকে আছেন যাদের আসলে জিরো সাবমিশন হবে, কিন্তু ওনাদের একটা প্রস্তুতি দরকার, ওনাদের একটা নিয়মিত একটা ভিত্তিতে একটা সংযুক্তি দরকার। এবারের বাজেট একটি অধিকতর সুনিশ্চিত, সরলীকৃত এবং প্রযুক্তি সক্ষম কর ব্যবস্থার দিকে সুস্পষ্ট পরিবর্তনের সূচনা করবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাষ্ট্রের বাজেটের অঙ্ক যত বড়ই হোক, তার আসল প্রভাব গিয়ে পড়ে সাধারণ মানুষের রন্ধনশালায়। হাঁড়িতে কতটুকু ভাত উঠবে, তেলের বোতল কতদিন চলবে, সেই হিসাব কষেই বেঁচে থাকে মানুষ। টিকে থাকার প্রতিদিনের এই লড়াই আর বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা দেখুন এই মিতুর রিপোর্টে। সবজির দোকান, মাছের আড়ত, কাঁচা বাজারের কোলাহল আর মানুষের ভিড়, সবকিছুর মাঝেও সবচেয়ে বেশি শোনা যায় একটি কথা, ভাই দামটা একটু কম রাখা যায় না? একদম 140। হাতে ছোট্ট একটি বাজার তালিকা, সেই তালিকার সবকিছু আর কেনা হয়ে ওঠে না। কোনো পরিবার মাছ বাদ দেয়, কেউ মাংসের বদলে কেনে ডিম, আবার কেউ হিসেব মিলাতে মিলাতে সন্তানের পছন্দের খাবারটুকু সরিয়ে রাখে এই তালিকা থেকে। আমাদের যেভাবে চলতে হচ্ছে, ওই দেখা যায় যে যেটা এক্সপেকটেশন নিয়ে আসি যে এটা কিনতে পারবো, টাকা নিয়ে আসি, সেটা আসলে হয় না। আগের তুলনায় তো দাম একটু বেশি। আসলে আগামী বাজেটে যেন আমরা যে জিনিসপত্র আরো দাম কমানোর জন্য আমরা সরকারের কাছে আরজ করছি। বাজার শেষে ব্যাগ হাতে মানুষটি ফিরছে বাড়ির পথে, তার সঙ্গে ফিরছে 1 মাসের দুশ্চিন্তাও। ঠিক কতদিন চলবে এই তেল, চালাবার কবে নাগাদ কিনতে হবে, আনুষঙ্গিক বিল মিটিয়ে হাতে কতটুকু অর্থই বা অবশিষ্ট থাকবে। দিন শেষে পুরো সংসারটাই যেন দাঁড়িয়ে থাকে এক কড়াদরা হিসেব নিকেশের ওপর। চালের ড্রাম, ছোট্ট ছোট আধভর্তি মশলার বয়াম আর তলানিতে থাকা তেলের বোতল, সবকিছুতেই স্পষ্ট হয়ে ওঠে সময়ের চাপ। চুলোয় আগুন জ্বলে ঠিকই, কিন্তু সেই আগুনের আজ সংসারের উদ্বেগটাকেও বাড়িয়ে দেয় দ্বিগুণ। গরিব মানুষ আমরা কি করে খাবো? যে ডিম আর আলু ছাড়া তো আর কোনো কিছুই করার নাই আমাদের। তেলের, সারের দাম, চাউলের, সবকিছুর দাম যদি সরকার কমাই দিত তো আমাদের সুবিধা হইতো। কোন তরকারিতে তেল একটু কম লাগবে, কোন বাজারটা আরেকটা দিন পিছিয়ে দেওয়া যায়, মধ্যবিত্ত আর নিম্ন আয়ের পরিবারগুলোর প্রতিদিন কাটে এই অঙ্ক কষেই। জাতীয় বাজেটের বড় বড় ঘোষণা তাই সাধারণ মানুষের কাছে এসে দাঁড়ায় খুব সামান্য কিছু প্রত্যাশায়। রাষ্ট্রের অর্থনীতির সবচেয়ে বড় হিসেবগুলো শেষ পর্যন্ত এসে মেলে এই ছোট রান্নাঘরেই, যেখানে নির্ধারণ হয় হাঁড়িতে কতটুকু ভাত উঠবে আর সন্তানের মুখে কতটুকু হাসি ফুটবে। সাধারণ মানুষের কাছে বাজেটের মানে এইটুকুই। মিতু, গ্রিন নিউজ, ঢাকা। আসছে 2026-27 অর্থ বছরের বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের কর ছাড়ের বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে বিলাসী ভোগ, সম্পদ ও অনিয়ন্ত্রিত খাতগুলোকে করের আওতায় এনে রাজস্ব বাড়ানোর দ্বিমুখী কৌশলও নিয়েছে সরকার। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপে যখন চিরেচাপটা সাধারণ মানুষ, তখন জনগণের ক্রয় ক্ষমতা ধরে রাখতে চাল, ডাল, তেল, চিনি, ময়দা, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন মশলাজাতীয় পণ্যের উপর বিদ্যমান 1% উৎসে কর প্রত্যাহারের প্রস্তাব নিয়েছে সরকার। একই সঙ্গে নিত্যপণ্যের ওপর আরোপিত 1% টার্নওভার করও কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার চিন্তা চলছে। আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে 9,30,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। নিত্য প্রয়োজনীয় পণ্য কর ছাড়ের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও বিপরীতে বিলাসী খাতে কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার। বিলাসবহুল গাড়ি, জিপ, প্রাইভেট কার, হেলিকপ্টার ও বিমানের উপর বাড়তি আয়কর আরোপের প্রস্তাব থাকছে বাজেটে।
চিকিৎসা খাতেও কিছুটা স্বস্তি দিতে হার্টের রিং, ডায়ালিসিস, টিউব সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের ওপর শুল্ক কমানোর চিন্তা করছে সরকার। অন্যদিকে তামাক পণ্যে আরও বেশি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। আসন্ন বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্তি আয়ের সীমা অপরিবর্তিত রাখা হতে পারে। আগামী 2 অর্থ বছরেও করমুক্তি আয়ের সীমা 3,75,000 টাকাই থাকছে বলে জানা গেছে। প্রথমবারের মতো ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে 1,000 টাকা, পৌরসভায় 2,000 এবং সিটি কর্পোরেশন এলাকায় 5,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। সরকারের নীতি নির্ধারকরা বলছেন, এবারের বাজেটের মূল অগ্রাধিকার থাকবে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি। তবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও ভূ রাজনৈতিক সংকটের কারণে মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির ওপর নেতিবাচক চাপ অব্যাহত থাকতে পারে। সব মিলিয়ে আসন্ন বাজেটে একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের কর ছাড় দিয়ে সাধারণ মানুষের ব্যয় কমানোর চেষ্টা থাকবে, অন্যদিকে বিলাসী ভোগ, সম্পদ ও অনিয়ন্ত্রিত খাতগুলোকে করের আওতায় এনে রাজস্ব বাড়ানোর দ্বিমুখী কৌশল নিচ্ছে সরকার। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে। সেই পর্যন্ত গ্রিন টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্তবাজারে। নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে দেশের স্টিল শিল্পসহ সামগ্রিক শিল্প খাত মারাত্মক চাপে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BSMA। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, কোভিড পরবর্তী অর্থনৈতিক প্রভাব, ডলার সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার এবং নির্মাণ খাতে চলমান স্থবিরতার কারণে দেশের শিল্প খাত ইতোমধ্যেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে বিদ্যুতের মূল্য আবারও বৃদ্ধি করা হলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও দুর্বল হয়ে পড়বে। BSMA নেতারা আরও অভিযোগ করেন, শিল্প কারখানাগুলোকে অযৌক্তিক ডিমান্ড চার্জ, অতিরিক্ত ভ্যাট এবং পাওয়ার ফ্যাক্টরজনিত জরিমানা বহন করতে হচ্ছে, যা শিল্প পরিচালনায় ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে বলে জানান তারা। দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড সহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর কারওয়ান বাজারে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত সামিটে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর অস্থিরতার মধ্য দিয়ে গেছে। দেশের ভালো ভালো কোম্পানি এখন পুঁজির ঘাটতিতে আছে, তাই আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, যারা ফলসলি ওখানে লিস্টেড হয়েছে তারা হাইলি ট্রেডেড কোম্পানিজ। এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে, তখন কিন্তু ফান্ডামেন্টাল যেসব কোম্পানির ভালো, যারা ভালো শেয়ার অফার করতে পারে, তারা কিন্তু আসার, এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার জনজীবন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি চাহিদার 2/3 এবং পল্লী বিদ্যুৎ দিতে পারছে গড়ে অর্ধেক, অথচ ভোলার 2টি কেন্দ্র থেকে দৈনিক 400 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। এমন বাস্তবতায় বিদ্যুতের আসা যাওয়ার খেলাকে প্রদীপের নিচে অন্ধকার বলছেন ভোলাবাসী। ভোলার বোরহান উদ্দিনের শাহবাজপুর গ্যাস ক্ষেত্র কেন্দ্র করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নতুন বাংলাদেশ লিমিটেড নামে 2টি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় 450 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে, অথচ বিদ্যুৎ সংকটে নাজেহাল ভোলার 7 উপজেলার মানুষ। ভোলার প্রাকৃতিক গ্যাসে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চল আলোকিত করলেও উৎপাদনের জেলা ভোলাই এখন ডুবে আছে অন্ধকারে। 50 মেগাওয়াট বিদ্যুৎও ভোলাতে সরবরাহ করা হয়, তাহলে ভোলার যে বর্তমান লোডশেডিং আছে সেই লোডশেডিংটা একেবারেই থাকবে না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের পড়ানো বেঘাত ঘটবে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির 85,000 গ্রাহকের 32 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে 22 মেগাওয়াট। আর পল্লী বিদ্যুতের 4,42,000 গ্রাহকের 98 মেগাওয়াট চাহিদার বিপরীতে দেয়া হচ্ছে 52 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ। আমরা খুবই কষ্ট করি, যদি একটা রাত্রেবেলা কয় ঘন্টা ঘুমায় মানুষ, এই 3 বার যদি কারেন্ট যায় তাহলে ঘুমায় কোন সময়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা ভোলার মানুষের এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বললেন, চর ফ্যাশনের সাব স্টেশনটি চালু হলে বিদ্যুতের সমস্যা সমাধান হবে, তার আগে নয়। ভোলাতে সমস্যা হচ্ছে যে একটা ট্রান্সফরমার হতে সেটাতে আমরা একেবারে 92 মেগাওয়াট লোড নিতে পারি, সেখানে প্রায় 10 মেগাওয়াট লোড সেট হচ্ছে। এটা হচ্ছে যখন গ্রিড সাব স্টেশনটা চালু হয়ে যাবে তখন এই সমস্যাটা থাকবে। দ্রুত লোডশেডিং সমস্যা দূর করে জনজীবনে স্বস্তি ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভোলাবাসী। রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতে 20টি চুক্তি সই হয়েছে। বুধবার চীন সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠক শেষে এসব চুক্তি সই হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে জিনপিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিতে সহযোগিতা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে দুই দেশ। এদিকে চীনের নিরবিচ্ছিন্ন তেল ও গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেন পুতিন। আরও জানাচ্ছেন মোর্শেদা খান লিপি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় সফরে চীনে অবতরণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার সহ জমকালো আনুষ্ঠানিক সম্মাননা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সফরের প্রথম রাতে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের রূপরেখা নিয়ে চীনা কর্মকর্তাদের সাথে প্রাথমিক আলোচনা করেন এবং দুই দেশের দীর্ঘস্থায়ী কৌশলগত বন্ধুত্ব পুনরায় ব্যক্ত করেন। বুধবার বেইজিংয়ে চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন পুতিন। এ সময় বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি উদ্ভাবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়াতে অন্তত 20টি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে মোট 40টি চুক্তি স্বাক্ষরের জোরালো সম্ভাবনা ও পূর্বাভাস ছিল। তবে ক্রেমলিন জানিয়েছে বুধবার আপাতত 20টি চুক্তি সম্পন্ন হয়েছে এবং বাকি চুক্তিগুলো পরবর্তীতে পৃথকভাবে ঘোষণা করা হবে। স্বাক্ষরিত চুক্তিগুলো বাণিজ্য, প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্বালানি, উদ্ভাবন, গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা সংক্রান্ত চুক্তির পাশাপাশি দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করবেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে চীনের নেতা শি জিনপিং বলেন, বেইজিং ও মস্কোর সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ স্তরের কৌশলগত অংশীদারত্বে পৌঁছেছে। উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে। আন্তর্জাতিক ন্যায় বিচারের স্বার্থে দুই দেশকে দায়িত্বশীল পরাশক্তির ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া চীনে নিরবিচ্ছিন্নভাবে তেল ও গ্যাস সরবরাহ বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো বহিরাগত নেতিবাচক প্রভাব ও বৈশ্বিক চাপ থেকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কনফিডেন্স সিমেন্টের উদ্যোগে কুমিল্লার বুড়িচংয়ের কালাকচো এলাকার মায়াই লেজার স্পটে অনুষ্ঠিত হয়েছে বিশেষ রিটেলার সমাবেশ। মের্সাস কামরাইকান্দি ট্রেডার্সের অধীন কুমিল্লা অঞ্চলের রিটেলাররা এতে অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রধান অতিথি ছিলেন সিইও জহির উদ্দিন আহমেদ। তিনি বলেন, রিটেলাররাই কোম্পানির মূল শক্তি, যাদের আস্থায় কনফিডেন্ট সিমেন্ট এখন নির্ভরযোগ্য নাম। ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি আধুনিকায়ন করছে দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নেওয়া এই উদ্যোগটি প্রয়াত বিকাশ কর্মকর্তা ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহফুজ সাদিকের স্মরণে বাস্তবায়ন করা হয়। আধুনিকায়নের ফলে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে একসাথে বই পড়ার পাশাপাশি সদস্য কার্ডের মাধ্যমে বই বাসায় নেওয়ার সুযোগ পাবেন। লাইব্রেরিতে ইন্টারনেট সুবিধা সহ আধুনিক ডেস্কটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের ইবুক পড়ায় সহায়তা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।
দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তবাজারে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।